গুড ইভিনিং অল অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল এস দ্য কম্পিটিশন। আমি অরিত্র স্যার, তোমাদের প্র্যাকটিস ব্যাচের ম্যাথস টপিকের আরও একটা টপিক নিয়ে আমি চলে এসেছি আজকে তোমাদের সামনে। এবং যেটা তোমরা দেখতে পাচ্ছ টপিকে লেখা আছে সিএইচএসএল 22-23 মেন্সের পেপার, যেটা এই 5-6 দিন আগে তোমাদের আনসার কি এসছে এবং সেটার সলিউশন আমরা নিয়ে চলে এসেছি। তো অলরেডি হয়তো তোমরা এই সলিউশন করেছো বা কোথাও থেকে দেখেছো, বাট আমরা এখানে সলিউশন একটু অন্যভাবে করার চেষ্টা করব। আমরা এখানে দেখব যে আমার এই এক্সামে মেন্সে যেখানে টাইম একটা ভীষণ ক্রুশিয়াল ফ্যাক্টর ছিল, অনেকেই কিন্তু পরীক্ষা দিয়ে এসে আমাদের স্টুডেন্টরা বা অনেকে আমাদের ফেসবুক গ্রুপে হোয়াটসঅ্যাপে জানিয়েছিল যে টাইম ম্যানেজ করতে তারা খুব প্রবলেমে পড়েছে, কেননা ম্যাথসের কোশ্চেন লেন্দি কিছু ছিল, কিছু খুব ইজি ছিল, বাট তারা করতে গিয়ে অনেকটা সময় নষ্ট করেছে। এমনকি কিছু কোশ্চেনে তারা কিন্তু ক্যালকুলেশন পেয়েছে। বাট আমরা যখন কোশ্চেনগুলোকে পেয়েছি আনসার কি এর পর, তখন আমি যখন অ্যানালাইজ করলাম তখন আমি দেখতে পেলাম যে বেশ কিছু কোশ্চেন লেন্দি বা ক্যালকুলেটিভ ছিল, বলাটা একদমই ভুল। এক্সামিনার সেখানে তোমার মেন্টাল টেস্ট নিয়েছে কিভাবে তুমি ক্যালকুলেশনটাকে বাইপাস করে অঙ্কের আনসার অব্দি পৌঁছতে পারো। তো আজকে যে কোশ্চেন এসছে সেম কোশ্চেন কিন্তু সিজিএল প্রি এবং সিজিএল মেন্স এবং আগামী সিএইচএসএল প্রি এমটিএস এই সবেতে আসার মতো কোশ্চেন, ইনক্লুডিং যারা ডাব্লিউবিসিএস এ বসবে এবং যারা নভেম্বরে ডেট পে টেন্সড, তারাও যদি এরকম কোশ্চেন করো তো কিভাবে তাদের অ্যাপ্রোচ হবে। যেহেতু তোমরা ম্যাথস সমস্ত এক্সামেই পাবে, তো যে কোনো এক্সামে এইরকম কোশ্চেন এলে তোমাদের অ্যাপ্রোচ কী হবে, কিভাবে তোমরা কম স্টেপে কোশ্চেনগুলো করতে পারবে, কি করে তোমরা পুরো না সলভ করেও আনসারে পৌঁছে যেতে পারবে, এবং কোনো রকম ফর্মুলা না ইউজ করে, কোনো রকম এক্স না ধরে, কোনো রকম টেকনিক শর্টকাট, হ্যাঁ এই অঙ্কের জন্য এটা মুখস্থ করো, এটা প্লাস হবে, এটা হলে মাইনাস হবে, এরকম মুখস্থ না করে আমরা কিভাবে আনসার অব্দি পৌঁছে যাব এবং কিভাবে আমরা কম সময় বাকিদেরকে পিছনে ফেলতে পারবো, সেটার জন্য আজকের ক্লাস। তো দেখো আজকের ক্লাসে 30টার মধ্যে 12টা কোশ্চেন নিয়েছি। আজকে একটু কম টাইম আমি তোমাদেরকে প্রোভাইড করতে পারবো বলে পরের ক্লাসটা একটু বড় হবে। পরের ক্লাসে আমরা বাকি যে 18টা কোশ্চেন থাকবে সেটা পুরোটা কমপ্লিট করে নেবো, এবং পুরোটা দুটো পার্টে আমি তোমাদের দুটো ভিডিওতে কমপ্লিট করিয়ে দেবো। তোমরা যদি পুরোটা দেখো তো পুরোটা মন দিয়ে দেখবে। এবং আগেও একই কথা, আজও একই কথা, যে তোমাদের যদি ভিডিও ভালো লাগে লাইক অবশ্যই করবে, কমেন্ট করে জানিও তোমাদের ক্লাস কেমন লাগছে, তোমরা আর কি কী চাও। তোমাদের অবশ্যই শেয়ার করাটা ভীষণ জরুরি, কারণ আমরা তবেই বাইরে স্টুডেন্ট অবধি পৌঁছতে পারবো। এবং সাবস্ক্রাইব করে নিও আমাদের চ্যানেল যদি তুমি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকো তো। এবং নিচে ভিডিও ডেসক্রিপশনে আমাদের যে প্লেলিস্টগুলো আছে সেগুলো সমস্ত অ্যারেঞ্জ করে দেওয়া আছে। তুমি যদি আমাদের চ্যানেলে নিউ ভিউয়ার হও তাহলে তুমি অবশ্যই সেই প্লেলিস্টগুলোতে গো থ্রু করে ম্যাথস, সায়েন্স, ইংলিশ, জিওগ্রাফি, সায়েন্স, পলিটি, কনস্টিটিউশন, হিস্ট্রি সমস্ত সাবজেক্টের যে বিভিন্ন ক্লাসেস দেওয়া আছে সেগুলো তোমরা দেখে নিতে পারো। এবং দেখো আজকের আমাদের ক্লাস শুরু করা যাক। তোমরা অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নিও, লিঙ্ক তোমাদের দেওয়া আছে এবং নিচে ডেসক্রিপশনেও দেওয়া থাকবে। এখান থেকে তোমরা পিডিএফ, হ্যান্ড রিটেন সলিউশনস এবং আরও অনেক কিছু পেয়ে যাবে এবং আমাদের সাথে কানেক্টেড হতে পারবে। তো দেখো প্রথম কোশ্চেন যেটা এসছে, এবং অবশ্যই আমি এখানে ক্রেডিট দেবো আমাদের কিউম্যাথস টেলিগ্রাম চ্যানেলকে, যেখান থেকে আমি এই কোশ্চেনগুলোকে কালেক্ট করেছি এবং যেগুলো দেওয়া হয়েছে আলাদা করে টাইপ না করে ওখান থেকেই ডিরেক্ট এই কোশ্চেনগুলোকে তোলা হয়েছে, যে কারণে ডিরেক্ট আনসার কি এর আনসার এখানে মার্ক আছে। তো তোমরা আনসার এখান থেকে প্রথমে দেখে নিতে পারো যে কি আনসার আসছে। তোমরা প্রথমে সলভ করো, কোশ্চেনটাকে পজ করে দেখো কি আনসার আসছে, যে আনসার কি এখানে টিক করা আছে গ্রিন করে সেটাই এসছে কিনা। এবার দেখে নাও আর কি ওয়ে আউট করে আমরা এটাকে সলভ করতে পারি বা তাড়াতাড়ি আমরা সলভ করে এটার আনসার বার করতে পারি। তো দেখো আমাকে এখানে দেওয়া আছে 1 + cot a + tan a ইন্টু সাইন এ মাইনাস কস এ বাই ইন্টু সাইন এ কস এ বাই সাইন স্কোয়ার এ মাইনাস কস স্কোয়ার, এটাকে সিম্পলিফাই করতে বলেছে। তো আমি তোমাদের দুটো মেথাডই দেখাবো। একটা হচ্ছে নর্মাল মেথাডে সলভ করলে কী করে তাড়াতাড়ি করতে পারি, এবং আরেকটা হচ্ছে কী করে আমি ভ্যালু পুটিং ইউজ করে এখানে কোশ্চেন সলভ করতে পারি। তো দেখো এই কোশ্চেনটার জন্য আমরা যদি নর্মাল মেথাড ইউজ করি তো দুটো জিনিস আগে দেখে নাও। একটা হচ্ছে তুমি যদি এটাকে আগে এমনি ভাঙতে ভাঙতে যাও, জাস্ট আ মিনিট, 1 + cot a হচ্ছে cos a বাই সাইন এ। আচ্ছা কস আর সাইনকে এরকম ছোটো করে লিখে নিতে পারো, তাহলে তোমার টাইম বাঁচবে, পুরো না লিখলে তোমার টাইম অনেকটা নষ্ট হতে পারে। বাই সাইন কস ইন্টু সাইন মাইনাস কস, আর ওপরে আছে সাইন কস বাই সাইন স্কোয়ার এ, সাইন কিউব এ মাইনাস কস কিউব এ। সাইন কিউব এ মাইনাস কস কিউব একে আমরা কি লিখতে পারি, যদি তোমাদের এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা জানা থাকে তো এটাকে আমরা কি লিখতে পারি, এ মাইনাস বি দ্যাট ইজ সাইন মাইনাস কস ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আমরা সাইন কসকে এস আর সি দিয়ে ডিনোট করছি যাতে তাড়াতাড়ি একটু আমরা লিখতে পারি। তো দেখো এখানে একটা জিনিস নোট করবে খাতায়, কি নোট করবে, এটা আমি একটা স্টেপ কাট করার টেকনিক তোমাদেরকে বলবো। কট এ প্লাস ট্যান এ কী হয় না, মনে রাখবে কট এ প্লাস ট্যান এ একে যদি তুমি সিম্পলিফাই করো তো এটাকে তুমি পাও কি, দেখে নাও, কট মানে হচ্ছে কস এ বাই সাইন এ, আর ট্যান এ মানে হচ্ছে সাইন এ বাই কস এ। তো তোমরা এটা ফিউচারে তোমাদের হেল্প হবে বলে অবশ্যই এটা খাতায় নোট করবে। তো তুমি যদি এলসিএম নাও
সাইন এ কস এ, আর ওপরে কি চলে আসবে, সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ, দ্যাট ইজ 1 চলে আসবে। তার মানে এটা 1 চলে আসবে। তাহলে 1 বাই সাইন এ কস এ। তো সবসময় মনে রাখবে কট এ প্লাস ট্যান এ বা ট্যান এ প্লাস কট এ, আমি এখানে লিখে দিচ্ছি, এটা অবশ্যই খাতায় নোট রাখবে তোমরা। কট এ প্লাস ট্যান এ বা ট্যান এ প্লাস কট এ একই কথা, তার ভ্যালু ডিরেক্টলি আমরা লিখতে পারি 1 বাই সাইন এ কস এ। আরও অনেকভাবে এটাকে আমরা লিখতে পারি, পরবর্তী সময় আমি বলবো, আপাতত এটা মনে রাখবে, এটা তোমাকে সিম্পলিফিকেশনে হেল্প করবে। তো দেখো তোমার সিম্পলিফিকেশনের প্রোডাক্টটা কী হলো, তার মানে 1 প্লাস 1 বাই সাইন এ কস এ ইন্টু সাইন এ মাইনাস কস এ, এখানে ইন্টুতে সাইন এ কস এ, আর এখানে নিচে সাইন এ মাইনাস কস এ ইন্টু এখানে দেখো সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার মিলে এটা 1 প্লাস সাইন এ কস এ, এই দাঁড়ালো আমার। তো দেখো এখানে সাইন মাইনাস কস কেটে যাচ্ছে, আর এটা যদি এখান দিয়ে গুণ হয়ে ওপরে যোগ হয় তো এটা কি পাবো, সাইন এ কস এ প্লাস 1 বাই সাইন এ কস এ, যেটা কিনা এই সাইনে কসে ওপরে আর সাইনে কসে প্লাস 1 নিচে সাইনে কসে প্লাস 1 এর সাথে কেটে যাবে। তো সব কিছু কেটে গেলে আনসার পুরো থাকছে 1। তো 1 আমার আনসার হয়ে যাবে অপশন এ। এটা ছিল আমার বেসিক অ্যাপ্রোচ, আমি নর্মাল কনসেপচুয়াল অ্যাপ্রোচে এটা আমি করতে পারলাম। এবার কেউ যদি মনে করে যে পার্টিকুলার কোশ্চেনটাকে আমি ভ্যালু পুট করে করবো, তো সে তখন কি করে করতে পারে, ভ্যালু পুটিংয়ের জন্য সে কী ভ্যালু নেবে না, যারা ট্রিগোনোমেট্রিতে ভ্যালু পুটিং করে করো তারা জানো যে যেখানে কোশ্চেনে সাইন, কস, ট্যান, কট সবাই আছে, সেখানে তোমার বেটার হচ্ছে তুমি ইদার 45 নাও বা 30 নাও, 60 নাও, 0 বা 90 আমরা নেবো না, কারণ সেক্ষেত্রে ট্যান বা কটে ইনফাইনাইট ভ্যালু চলে আসতে পারে। আরও একটা কথা মাথায় রাখতে হবে, নিচে কোথাও যদি ট্যান বা কট থাকে 1 মাইনাস ট্যান বা কটের ফর্মে, এই ফর্মে যদি কোথাও থাকে, তো সেক্ষেত্রে আমি 45 নিতে পারবো না, কারণ এটা ইনফাইনাইট চলে আসতে পারে। তো এগুলো কিছু ভ্যালু পুটিংয়ের লিমিটেশনস। তো তুমি এখানে ভ্যালু পুটিংয়ের জন্য 45 বসাতে পারো, 30 বসাতে পারো বা 60 বসাতে পারো। তো 45-এর ক্ষেত্রে ট্যান আর কট 1 হয়ে যায়। তো দেখো আমি যদি ডিরেক্ট এখানে ভ্যালু পুটিং করি, তো 1 প্লাস আমি 45 নিয়েছি, এর ভ্যালু 1 প্লাস 1, দ্যাট ইজ এখান থেকে 3 পেয়ে গেলাম। আচ্ছা, এটা এসে গেল 0। এইবার দেখো প্রবলেমটা কী হবে, কেন এটা 0 এলো। আরেকটা জিনিসও তোমাদের প্রবলেম এখানে অ্যারাইজ করবে, 45 আমি কেন বসাতে পারবো না, যদি নিতাম তো প্রবলেম এটা অ্যারাইজ করতো, নিচে পুরো 0 চলে এসছে, সাইন কিউব 45 আর কস কিউব 45, তো এখানে নিচে 0 আসার অর্থ এটা ফের ইনফাইনাইট হয়ে গেল। তো আমি এখানে 45 বসাতে পারবো না, 0 বসাতে পারবো না, 90 বসাতে পারবো না, বাকি রইলো তাহলে আমার কি 30 বা 60-র মধ্যে যে কোনো একটা বসাতে পারবো। তাহলে 30 বা 60-র মধ্যে যদি বসাই, তাহলে এটা আমার কি আসছে, আমার উপরে ছিল 1 প্লাস কট এ প্লাস ট্যান এ, তো কট 30, ধরো তুমি 30 বসিয়েছো বা 60 বসিয়েছো, যা খুশি বসাও, তুমি যদি 60 বসাও তো 1 বাই রুট 3 কট 60 আর ট্যান 60 রুট 3 ইন্টু সাইন 60 হচ্ছে রুট 3 বাই 2 মাইনাস কট 60 হচ্ছে হাফ, কস 60 হচ্ছে হাফ ইন্টু সাইন এ কস এ ছিল, তাহলে রুট 3 বাই 2 হাফ, আর নিচে ছিল সাইন কিউব এ মাইনাস কস কিউব এ, দ্যাট ইজ 3 রুট 3 বাই 8 মাইনাস 1 বাই 8। তো এটাকে যদি সিম্পলিফাই করো, দেখে নাও কেউ এভাবে যদি করতে চাও তো সেও করতে পারো। রুট 3 প্লাস 1 প্লাস 3 বাই রুট 3, এখানে হলো কি ইন্টু রুট 3 মাইনাস 1 বাই 2, আর এখানে কি পাচ্ছ তুমি রুট 3 বাই 4 ইন্টু 8 ওপরে গেল 3 রুট 3 মাইনাস 1। তো দেখো 4 2 8, আর এখানে কি পাচ্ছ তুমি 4 প্লাস রুট 3 ইন্টু রুট 3 মাইনাস 1, আচ্ছা রুট 3ও কেটে গেছে, আর নিচে 3 রুট 3 মাইনাস 1। ঠিক আছে, সিম্পলিফাই করলে কত পাচ্ছ দেখো এখানে 4 রুট 3 প্লাস 3 মাইনাস 4 মাইনাস রুট 3। তো করলে কত আসছে দেখো, ওপরে এটাকে যদি সিম্পলিফাই করো 3 রুট 3 মাইনাস 1, ওপরে এবং নিচে সেম আসছে, কেটে যাচ্ছে 1। ঠিক আছে, তাহলে দুভাবেই তুমি করতে পারো, বাট আমার মনে হয়েছিল যে কারণে আমি এটাকে পরের মেথড হিসেবে রাখলাম, এই পার্টিকুলার কোশ্চেনটা ভ্যালু পুটিংয়ের দরকার ছিল না আমার। এটা যদি মাথায় থাকতো ডিরেক্ট, তো আমি এটা আরও একটা স্টেপ ছোটো করে ফেলতে পারতাম এবং ডিরেক্ট আনসার বার করতে পারতাম। তো তোমাদের দুটো মেথডই দেখানো হলো, তো তোমরা করতে পারো যে কোনো মেথডে। ভ্যালু পুটিং এক্ষেত্রে বড় মনে হয়েছে আমার, তো তোমরা নর্মাল বেসিক অ্যাপ্রোচ দিয়েও করতে পারো। পরের কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 2, ভালো কোশ্চেন। বলছে দ্য HCF অফ টু নাম্বারস ইজ 1/20th অফ দেয়ার LCM। তো ধরো HCF হচ্ছে LCM এর 1/20, 1/20th অফ LCM। তার মানে আমি কি বলতে পারি, যদি সংখ্যাগুলোর LCM 20 হয়, তো HCF তার 1/20, দ্যাট ইজ 1। ঠিক আছে, if one of the number is 96 and the difference of their LCM and HCF is 456, then what is the other number? আচ্ছা, difference of LCM HCF আমার হিসেবে কত, 19 ইউনিট। তাহলে আমার হিসেবে যেটা 19 ইউনিট,
কোশ্চেনে সেই ডিফারেন্সটা দেওয়া আছে 456। তাহলে আমার হিসেবে যেটা 1 ইউনিট কোশ্চেনে সেটা কত, কারণ আমার এইচসিএফটা 1 ইউনিট ধরেছি, তো একের ভ্যালু কত আসছে 19 38 7 24। তার মানে আমি বলতে পারি সংখ্যা দুটোর এইচসিএফ 24। এবার সংখ্যা দুটোর এইচসিএফ যদি 24 হয় তো একটা সংখ্যা হবে 24x, একটা 24y, এভাবে আমরা ভাবি। এবং দুটো সংখ্যার দেখো এইচসিএফ হচ্ছে 24, আমাকে এখানে বলা আছে এলসিএম হচ্ছে তার 20 গুণ, এটা 1 হলে এটা তার 20 গুণ, তাহলে এলসিএম হচ্ছে ইন্টু 20, তাহলে এইচসিএফ 24, এলসিএম হচ্ছে 24 ইন্টু 20। তাহলে আমি জানি এইচসিএফ ইন্টু এলসিএম ইকুয়ালস টু নাম্বার 1, প্রথম সংখ্যাটা হচ্ছে কত 96, তো সেকেন্ড নাম্বারটা কত 96 ইন্টু সেকেন্ড নাম্বারটা এক্স, তো এটা কাটলে 4, 4 দিয়ে কাটলে 5, 5 24 120, তাহলে এক্স পেয়ে গেলাম কত 120, তো সেকেন্ড নাম্বারটা আমার অপশান 2 বা অপশান বি 120। এটা গেল আমার একটা মেথড, যে মেথডে আমি এটাকে সলভ করলে বেশ বড় হতো কিন্তু আমি সলভ করতে পারতাম। ঠিক আছে, এটা আমার বেসিক মেথড। আর সংখ্যা দুটোকে এরকম 24x 24y ধরার তখনই দরকার পড়তো যদি সংখ্যাগুলোকে আমি এভাবেও ভাবতাম। এখান থেকে দেখো আরেকটা মেথড বেরিয়ে আসছে, যেটা আমি তখন বলে আর সেখানে যাইনি, আমি অন্যদিকে চলে এসেছি। এলসিএম ইন্টু এইচসিএফ ইকুয়ালস টু নাম্বার 1 ইন্টু নাম্বার 2, এই মেথডের অ্যাপ্রোচে চলে এসেছিলাম। বাট যদি কেউ এখান দিয়েও করতো তো দুটো সংখ্যা 24x 24y, তো প্রথম সংখ্যাটা 24x যদি তোমার 96 হয় তো এক্স কত, এক্স হচ্ছে 4। আচ্ছা, এইখান থেকে আরেকটা কনসেপ্ট আসছে বেরিয়ে, সেটা আবার আমি ওয়ে 2তে দেখাচ্ছি, একটু ভালো করে বুঝবে। দেখো তুমি যদি কোনো সংখ্যার এলসিএমকে এইচসিএফ দিয়ে ভাগ করো, তুমি কি পাও জানা আছে? হোয়াট উইল ইউ গেট? দেখো মনে করো দুটো সংখ্যার এইচসিএফ, যেমন আমি এখানে দেখলাম দুটো সংখ্যার এইচসিএফ ধরো এখানে দিয়েছে আমার 24, এবার ধরো আমি কোথাও দুটো সংখ্যার এইচসিএফ পেয়েছি 12, তাহলে সংখ্যা দুটোকে আমি বলতে পারি একটা 12x একটা 12y, আর সংখ্যা দুটো যদি 12x 12y হয় তাদের এলসিএম কি হয় 12xy। এটা আমরা জানি, যেখানে এক্স আর ওয়াই কি দুটো কো প্রাইম ফ্যাক্টর। এর আগের ঠিক প্র্যাকটিস ক্লাসটাতে আমি এলসিএম এসে বোঝাতে গিয়ে এই কনসেপ্টটা ইউজ করেছি। এক্স আর ওয়াই কো প্রাইম ফ্যাক্টর যাদের 1 ছাড়া কোনো কমন ফ্যাক্টর নেই, যে কারণে ওদেরকে আমি গুণ করে সংখ্যা দুটো বার করতে পারি। তো এবার দেখো তুমি সংখ্যা দুটোর এলসিএম 12xyকে যখন সংখ্যা দুটোর এইচসিএফ 12 দিয়ে ভাগ করো, তুমি কি পাও? প্রোডাক্ট অফ দেয়ার কো প্রাইম ফ্যাক্টর, যে দুটো কো প্রাইম ফ্যাক্টর দুটো সংখ্যায় আছে তাদের গুণফলটা তুমি পাবে, এক্স ওয়াই তুমি পেয়ে যাবে। তার মানে কোনো সংখ্যার মনে রাখতে হবে এলসিএমকে যদি এইচসিএফ দিয়ে ভাগ করা হয় আমি কি পাই? প্রোডাক্ট অফ দ্য কো প্রাইম ফ্যাক্টরস, প্রোডাক্ট অফ দ্য কো প্রাইম ফ্যাক্টরস, এটা আমি পেয়ে যাই। তাহলে এখানে দেখো আমার কোশ্চেনটা যেটা ছিল, আমার এখানে এইচসিএফ আর এলসিএমকে আমি যদি ভাগ করি আমি কত পাচ্ছি? এলসিএম আমার 20 ইউনিট, সরি নিচে সি লিখে দিয়েছি, নিচে এইচ হবে। এলসিএম 20 ইউনিট ছিল, এইচসিএফ 1 ইউনিট ছিল, এই যে দেখতে পেয়েছি আমি এখানে। তো এদের ভাগফল কত হচ্ছিল আমার? 20। তাহলে 20টা কি? 20টা হচ্ছে ওই দুটো কোপ্রাইম ফ্যাক্টরের গুণফল। এবার দুটো কোপ্রাইম ফ্যাক্টর 20-র ক্ষেত্রে কি কি হবে? তো একটা 4 একটা 5, কি করে বলছি একটা 4 একটা 5? দেখো এবার এখানে ব্যাপারটা আসছে, একটা 24x একটা 24y, তো একটাতে x 4 এসছে, তো দুটো কোপ্রাইম ফ্যাক্টরের মধ্যে একটা 4, তাহলে অন্যটা 5, তাহলে অন্য সংখ্যাটা যেটা 24y সেটার y কত 5, তাহলে 24 ইন্টু 5 120, আমি এভাবেও বলতে পারতাম। ঠিক আছে, তাহলে আমার মতে এখানেও প্রথম মেথডটা খুবই ইউজফুল, সেকেন্ড মেথডটাও বুঝে রাখো। সেকেন্ড মেথডে এই যে কনসেপ্টটা বললাম এলসিএম ডিভাইডেড বাই এইচসিএফ যখনই আমি করবো, এটা মাথায় রাখবে তোমরা, ইম্পর্টেন্ট কনসেপ্ট, আমরা পাবো প্রোডাক্ট অফ দ্য কোপ্রাইম ফ্যাক্টরস। চলে আসবো পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3। দেখো একটা বেসিক স্ট্যাটিস্টিক্সের কোশ্চেন দিয়েছে, ফাইন্ড দ্য মিডিয়ান অফ দ্য ফলোয়িং ডেটা, কয়েকটা ডেটা দেওয়া আছে। তো দেখো তোমরা যারা মিন মিডিয়ান মোড জানো না তারা কমেন্টে লিখে জানিও যে তোমরা জানো কি জানো না, পারো কি পারো না করতে। তাহলে মিন মিডিয়ান মোড এর ওপর আমি একটা সুন্দর ব্রিফ ক্লাস তোমাদের জন্য আনবো, যেটা তোমরা করলে তোমাদের যে কোনো এক্সামে এলিমেন্টারি স্ট্যাটিস্টিক্স যেমন রেলওয়ে এনটিপিসি বা এসএসসিতে যেগুলো আসছে সেটা তোমরা সবটা করে আসতে পারবে। তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও যেটা তোমাদের জানা আছে কিনা বা তোমরা এর ওপর ক্লাস চাইছো কিনা, তাহলে আমি তোমাদেরকে ক্লাস প্রোভাইড করবো। তো দেখো এখানে মিডিয়ান অফ দ্য ফলোয়িং ডেটা, এই ডেটা সেটের মিডিয়ান দিয়েছে। যারা অ্যাভারেজ জানো তারা জানো যে মিডিয়ান কি করে বার করতে হয়, ঠিক একটা সিরিজে বা টার্মগুলোর অ্যাভারেজ বার করার মতো। তো এখানে কতগুলো টার্ম আছে? 1 2 3 4 5 6 7 8 9, 9 মানে এখানে টার্ম আছে অড নাম্বার অফ টার্মস, আর অড নাম্বার অফ টার্মসের ক্ষেত্রে অ্যাভারেজ বা যদি আমরা মিডিয়ান দেখি সেটা হয় কি মিডল নাম্বারটা হয়, সিরিজের যে মিডল নাম্বার সেটাই হয় হচ্ছে তার মিডিয়ান। তো
যেহেতু অড নাম্বার অফ টার্মস আছে 9টা, তার মানে এপাশে 4টে ভ্যালু থাকবে, এপাশে 4টে ভ্যালু থাকবে, মাঝের যে ভ্যালুটা সেই ভ্যালুটা আমার মিডিয়ান হয়ে যাবে। তো এখানে আরেকটা যেটা তোমাদের ভুল হয়, তোমরা কি করো, এখানে 4টে নিয়ে নাও, এপাশে 4টে নিয়ে নাও, মাঝে আছে 25 টিক করে চলে এসো, অনেকেই 25 টিক করে চলে আসো, দেখো 25 তোমাদের কিন্তু ভুল আনসার হয়ে যাবে। কেন ভুল আনসার হয়ে যাবে? কারণ মিডিয়ান বার করার আরেকটা যেটা কন্ডিশন, সেটা তোমাদের অবশ্যই জানতে হবে এবং মাথায় রাখতে হবে। সেটা হলো কি, ফার্স্টে অ্যাসেন্ডিং অর্ডারে তোমাকে নাম্বারগুলোকে সাজাতে হবে, মানে ছোট থেকে বড় নাম্বারগুলোকে প্রথমে সিরিজটাকে সাজাতে হবে এবং দেন তোমাকে বার করতে হবে মিডল নাম্বারটা কি। তাহলে এখানে মিডল নাম্বারটা কোন নাম্বারটা? এখানে মিডল নাম্বার হচ্ছে, এক পাশে 4টে টার্ম আছে, তাহলে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, তাহলে ফিফথ যে টার্মটা হবে বা ফিফথ যে নাম্বারটা আসবে সেটাই হবে তোমার এর মিডিয়ান, বা এই সিরিজটার মিডিয়ান যে নাম্বারটা সেটা মিডিয়ান ভ্যালু। তো তুমি শুরু করো হচ্ছে প্রথম অ্যাসেন্ডিং অর্ডারে, ছোট থেকে বড় সাজালে প্রথমে কি আসছে 10, দেন আসছে দেখো 10 হয়ে গেল, কেটে দাও, দেন 15 কেটে দাও, দেন 18 কেটে দাও, দেন 20 কেটে দাও, দেন 21। আর 21ই হচ্ছে তোমার ফিফথ ভ্যালু। তোমার দরকার ছিল ফিফথ ভ্যালুটা, যেটা কিনা তোমার মিডিয়ান ভ্যালু। তো তুমি 21ই পেয়ে গেছো ফিফথ ভ্যালু। তো তোমার কি আর বাকি 6th 7th 8th 9th সাজিয়ে লেখার দরকার আছে? কাকে দেখানোর জন্য সাজিয়ে লিখছো? এক্সামিনার তোমার রাফশিট দেখবে না, সিস্টেম তোমার আনসার থেকে তোমাকে মার্কস দেবে কি দেবে না, নেগেটিভ পেনাল্টি দেবে। তো তোমার তো কোনো দরকার নেই কাউকে এখানে দেখানো, তো পুরো সিরিজ কেন লিখবো? এই কথাগুলো মাথায় রাখো। তো দেখো 21-এ এসেই আমি পেয়ে গেছি আমার 5 নম্বর ভ্যালুটা 21, তো সেটাই হবে আমার মিডিয়ান ভ্যালু। তো 21 আমার আনসার, অপশন 4 বা অপশন ডি। বোঝা গেছে প্রত্যেকে? তো এটা ছিল আমার কোশ্চেনের আনসার। তো দেখো এখানে অনেকে সময় নষ্ট করবে, সেই সময়টা আমরা বাঁচাবো। পরের কোশ্চেন নাম্বার 4 কি দেওয়া আছে? ইফ সাইন এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স ইকুয়ালস টু 1, দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ কস 8x প্লাস 2 cos 6x প্লাস cos 4x। আচ্ছা দেখো, সাইন এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স যদি 1 হয়, তো আমি এখান থেকে কি বলতে পারি, সাইন এক্স ইকুয়ালস টু 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, বা যেটা কি না হয়ে যায় কি কস স্কোয়ার এক্স। ঠিক আছে, তাহলে সাইন এক্স হয়ে গেল কস স্কোয়ার এক্সের সাথে ইকুয়াল। এখানে তোমাকে কি বার করতে দিয়েছে, কস 8x প্লাস 2 cos 6x প্লাস cos 4x। যদি এটাকে তুমি ভাঙো, এটা কি পাবে, cos 4x এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু cos 4x, 2ab মতো ভাঙলে, ইন্টু cos স্কোয়ার এক্স প্লাস cos স্কোয়ার এক্স এর হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে তুমি এটাকে যদি a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় ভাঙো, তো তুমি কি পেলে, cos 4x প্লাস cos স্কোয়ার এক্স এর হোল স্কোয়ার। এবং এটা চোখে দেখাও যাচ্ছিল, ডিরেক্ট তুমি লিখতে পারতে এখান থেকে, এই স্টেপটা না লিখলেও এক্সামে চলবে, বোঝানোর জন্য আমি লিখলাম। এবার তুমি দেখো cos 4x প্লাস cos স্কোয়ার এক্সকে তুমি কীভাবে রিপ্লেস করতে পারো না, তুমি সাইন এক্স যদি cos স্কোয়ার এক্সের সাথে ইকুয়াল হয়, তাহলে cos 4x কী হবে, cos 4x স্কোয়ার করে দিয়েছো, এপাশেও স্কোয়ার হবে, সাইন স্কোয়ার এক্সের সাথে ইকুয়াল হবে, তাহলে cos 4x এর জায়গায় সাইন স্কোয়ার এক্স বসিয়ে দাও, তাহলে সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স কী হয় 1, তো 1 স্কোয়ার, দ্যাট ইজ আনসার হয়ে যাবে 1, অপশন 4। বুঝতে পারা গেছে? দেখে নাও প্রত্যেকে, সহজ কোশ্চেন ছিল। এই টাইপের কোশ্চেন খুব কমন যেগুলো আসে, ভ্যালু রিপ্লেস করে বসানো। পরের কোশ্চেন দেখো, বলছে দ্য অ্যানুয়াল গ্রোথ অফ আ সিটি ইজ 2% ইফ ইটস পপুলেশন ইন দ্য ইয়ার 2020 ওয়াজ 1,50,000, then what will its population be in 2023? দেখো তোমাকে যেটা দেওয়া আছে, 2020-তে ওই শহরের জনসংখ্যা ছিল কত, 1,50,000। 3 বছর পর 2023-এ 3 ইয়ার্স লেটার তোমার পপুলেশন কত বার করতে বলেছে, তোমাকে বলেছে পপুলেশন 2% রেটে প্রত্যেক বছর বাড়ছে। তো তুমি দেখো যদি 2% রেটে তুমি ক্যালকুলেশন করতে বসো, বেশ বড় হবে ক্যালকুলেশন, মানে তুমি এভাবে করবে 1.5 লাখের ওপর প্রথমে 2%, তার উপরে 2%, তার উপরে 2%, এটা একটা মেথড হতে পারে। একটা হতে পারে তুমি সেই 2%-2%-এর নেট বার করলে প্রথমে, দেন যেটা বেরোলো তার সাথে আরেকটা 2%-এর নেট বার করলে, এটা হবে সেকেন্ড মেথড। ওয়ে 1 হলো তুমি নর্মাল 2% ক্যালকুলেট করতে করতে চলো, মানে 1.5 লাখের ওপর ইন্টু 100, 2-এর 100, তার উপর 100, 2-এর 100, তার উপর 100, 2-এর 100। এটা খুব বড় একটা কোশ্চেন সলভ হবে এইভাবে করতে গেলে। নেক্সট হচ্ছে তুমি যদি নেট যে তোমার সাকসেসিভ চেঞ্জ সেই হিসেবে ধরে সাকসেসিভ ইনক্রিজ বার করো এবং তার এফেক্টটা নাও, সেটাও বড় হবে। ইনফ্যাক্ট অনেকে এই ফর্মুলাটাও ইউজ করে কি না, কম্পাউন্ড ইন্টারেস্ট ফর 3 ইয়ার্স, এই হিসেবে কম্পাউন্ড ইন্টারেস্ট ফর 3 ইয়ার্স 2% করে ধরো রেট যদি হয়, তো যে কোনো পার্সেন্টেজের তার নিয়ম কি হয় দেখো, এটাও তো কম্পাউন্ড ইন্টারেস্টের মতো প্রত্যেক বছর কম্পাউন্ডে বাড়ছে,
যা ছিল তার উপর 2%, যেটা হলো তার উপর 2%, যেটা হলো তার উপর 2%, মানে 3বার এভাবে বাড়ছে। তো কম্পাউন্ড ইন্টারেস্ট ফর 3 ইয়ার্সের 2%-এর রেটে বা A%-এর রেটে একটা ফর্মুলা হয়, সেটা হচ্ছে 3A.3A² A³ আর সেখানে কিভাবে থাকে, ড্যাশ ড্যাশ পয়েন্ট ড্যাশ 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 ড্যাশ, মানে ডেসিমালের পরে 4টে ডিজিট আসবে 3A² আর A³ থেকে, A³ থেকে 2টো ডিজিট, 3A² থেকে 2টো ডিজিট, আর ডেসিমালের আগে 3A থেকে একটা বা 2টো ডিজিট। যেখানে A যদি 2 হয় তাহলে তুমি এখানে কি বসাবে, A³, 2 এর কিউব 8, তো 8কে 2টো ডিজিটে বসাতে হবে, তাহলে 0 8, 3A² মানে হচ্ছে 3 ইন্টু 2² মানে 3 ইন্টু 4 12, তাহলে 1208, আর এখানে 3A মানে 6। তার মানে এটা এইভাবে একটা ফর্মুলা আছে, যে ফর্মুলাটা অনেকেই তোমরা জানো, আর যদি না জানো তো এখানে দেখে নাও। কম্পাউন্ড ইন্টারেস্ট বা সাকসেসিভ চেঞ্জ ফর 3 ইয়ার্স একটা A%-এর কি হয়, 3A.3A² A³, যেটাকে এভাবে দুটো ডিজিটে করে ডিস্ট্রিবিউট করে লেখা হয়। তাহলে 2%-এর ফর 3 ইয়ার্স নেট ইনক্রিজটা কত হচ্ছে, 6.1208%। এই 6.1208%টা এবার তোমরা কি করতে পারো, এই 1.5 লাখের ওপর ক্যালকুলেট করে আনসার বার করতে পারো। এটা হচ্ছে ওয়ে 3। ওয়ে 4 এরকম হতে পারে যে তুমি 2% ইনক্রিজকে ফ্র্যাকশনে নিয়ে যাও, 1/50, এবং তোমার চেঞ্জ কি হবে, তাহলে প্রথমে 50 থাকলে 51, এরকম 3বার হয়েছে, তার মানে কিউব করে দাও, মানে 3বার 50 গুণ হচ্ছে, তো 50-এর কিউব থেকে 51-এর কিউব, এটা হচ্ছে তোমার চেঞ্জটা। তো 50-এর কিউব যে ভ্যালুটা সেটা ছিল তোমার কাছে 1.5 লাখ, এখান থেকে তোমাকে 51-এর কিউব বার করতে হবে কত। তো এটাও বেশ কাম্বারসাম প্রসেস এবং বেশ বড় হবে, লেন্দি হবে। তো দেখো আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা এর 4টের কোনো মেথডই করবো না, আমরা এখানে অ্যাপ্রক্সিমেট হিসেব করে আনসার কি করে বার করতে পারি সেটা তোমাদেরকে শেখাবো, খুব ভালো করে শিখবে। দেখো যেহেতু তোমার কাছে 4টে আনসার অপশান দেওয়া আছে এবং 4টে আনসার অপশান এমন দেওয়া আছে যেখানে তুমি এই 6%-এর ক্যালকুলেশনটা লাগাতে পারবে। তো দেখো ব্যাপারটা কীরকম দাঁড়াচ্ছে, তোমার 1.5 লাখ ছিল পপুলেশন, আর 1.5 লাখের ওপর তুমি 6.1208% যদি ক্যালকুলেট করতে যাও, এটা অনেক বড় হবে। বাট তুমি একটা জিনিস সিম্পলি ভাবো তো, তুমি এইভাবে কি ক্যালকুলেট করতে পারো যে 1.5 লাখের 6% কত হবে, সেটুকু তুমি বার করো। তো 1.5 লাখের 6% কত হয়, 1.5 লাখের 6% হবে তোমার 9,000। ঠিক আছে, 1.5 লাখের কীভাবে করছি, মুখে মুখেও করতে পারো, যে 1.5 লাখের 1% 1,500, 6% 9,000। তার মানে যদি 6% থাকতো, ডিরেক্ট যদি 2% 2% 2% 6% ইনক্রিজ হতো, তাহলে 1.5 লাখেতে তোমার 9,000 অ্যাড হতো, হয়ে 1,59,000 তোমার টাকা দাঁড়াতো, সরি টাকা নয় পপুলেশন দাঁড়াতো। তো 1.5 লাখে 9,000 বাড়লে 1,59,000 হয়, তাহলে কোনোভাবেই অপশান 2 আর অপশান 3 আসতে পারে না। কেন আসতে পারে না, অপশান 2 আর অপশান 3 1,59,000 থেকে কম আছে। তো 1,59,000 তো হবেই, তার বেশিই হবে। কেন বেশি হবে, তাহলে অপশান 4ও কেটে যাবে। কেন, দেখো 6%-এই 1,59,000 হয়ে যাচ্ছে, তোমার তো 6.1208%, তার মানে 6%-এর থেকে আরও বেশি লাগবে। তো 1,59,000-এর থেকে বড় আনসার হবে, যেটা একটাই অপশানে আছে, অপশান 1। তো এটাই হচ্ছে সেই কোশ্চেন যেটা অনেক স্টুডেন্ট এসে বলছিল যে ক্যালকুলেটিভ দিয়েছে, এত বড় ক্যালকুলেশন করতে হচ্ছে, সাকসেসিভ চেঞ্জ হচ্ছে না, নেট পার্সেন্টেজ চেঞ্জ লাগছে না। তো তুমি এখানে এই মেথড ইউজ করে তাড়াতাড়ি আনসার করতে পারতে। পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেনে কী দেওয়া আছে, বলছে ইন আ 1200 মিটার সার্কুলার রেস A and B start at the same time from the same position in the same direction at speeds of 18 km/h and 27 km/h respectively. In how much time after the start of the race will they meet for the first time on the track? তো দেখো এখানে সার্কিউলার, কোশ্চেনটা যখন করবো তখনই বুঝতে পারবে, এই তোমার সার্কিউলার ট্র্যাক, মনে করো এখান থেকে একই পজিশন থেকে একই টাইমে এ আর বি ছুটতে শুরু করেছে। তো এ এরকম ঘুরবে, বি এরকম ঘুরবে। এ এর স্পিড কত বলেছে, 18 km/h, বি এর স্পিড হচ্ছে 27 km/h, বি এর স্পিড হচ্ছে 27 km/h। ট্র্যাকটা কত ডিস্টেন্স, ট্র্যাকটা কত বলে দিয়েছে, ট্র্যাকটা কতটা লং বা কতটা ট্র্যাকটার লেন্থ, 1200 মিটার, ট্র্যাকের লেন্থ হচ্ছে 1200 মিটার। তাহলে একসাথে ওরা দুজন শুরু করেছে, একই দিকে যাচ্ছে, ওরা কখন গিয়ে দুজনের ট্র্যাকে একসাথে মিলবে। তো এটা সার্কিউলার হতো কি এটা তোমার একটা লম্বা একটা স্ট্রেট লাইন হতো, একটা রাস্তা বরাবর হতো। যদি এটা এমনও বলতো যে 1200 মিটার, এখানে এ আর বি আছে, এ যাচ্ছে 18 km/h স্পিডে আর বি যাচ্ছে 27 km/h স্পিডে, কখন তারা দুজন ওই রাস্তায় মিলবে, তাহলে অঙ্কটা হতো না। সার্কুলারে এরা মিলতে পারবে, কিন্তু স্ট্রেট রোডে এরা মিলতে পারতো না, যে কারণে কোশ্চেনে সার্কুলার রোড ইউজ করা হয়েছে। কেন, বোঝা গেছে কথাটা? যদি একই ডিরেকশনে যায়
তো খুব ভালো করে একটা বেসিক কনসেপ্ট তোমরা বুঝে নাও, একই ডিরেকশনে যদি কখনো এরকম কোশ্চেন আসে তাহলে আনসার হবে কান্ট বি ডিটারমাইন্ড, বা আনসার হবে যে দ্যাট ক্যান নেভার বি পসিবল, এরকম টাইপের। কেন না, স্ট্রেট লাইনে ধরো তুমি দুজনে একই জায়গা থেকে শুরু করে এগোচ্ছে, তো অবভিয়াসলি যার স্পিড বেশি থাকবে সে এগিয়েই যাবে, যার স্পিড কম আছে সে তাকে কখনো কি ছুঁতে পারবে, সে তো সবসময় একটা দূরে থাকবে। তো একবার একসাথে শুরু হয়ে যাওয়ার পর ওরা দুজন কিন্তু যদি ছুটতে থাকে তো কখনোই কেউ কাউকে মিলবে না, যতক্ষণ না যার স্পিড বেশি সে গিয়ে হল্ট করবে। সে হল্ট করলে তবে পরের জন এসে কিছুক্ষণ পরে তাকে ধরতে পারবে। বাট সার্কিউলারে সেটা নয়, সার্কিউলারে প্রথমজন ঘুরছে, দ্বিতীয়জন তাকে ক্রস করে চলে গেলেও কোথাও একটা গিয়ে দুজনে একসাথে আবার আসবে, তাকে ক্রস করে গিয়ে দ্বিতীয়জন আবার এসে কোথাও একটা মিট করবে, সে তখন যেখানে একই জায়গায় দুজনে পৌঁছবে। তো যেটা সার্কুলার রেসে পসিবল হবে। তো এই কনসেপ্টটা মনে রাখাটা জরুরি। এবার আসছি, তো এখানে দুজনকে মিট করাতে হবে। তো আমার এখানে কি দরকার, এখানে আমার দরকার মিটিং টাইমটা। তো মিটিং টাইম যখন আসে তখন কিভাবে কনসেপ্ট আসে না, মিটিং টাইমের জন্য আমার লাগে হচ্ছে টাইম ইকোয়ালস টু কি, টাইম ইকোয়ালস টু হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড। ঠিক আছে, টাইম ইকোয়ালস টু হয় ডিস্টেন্স বাই স্পিড, তাহলে মিটিং টাইমটাও হবে কি ডিস্টেন্স বাই স্পিড, মানে টোটাল ডিস্টেন্স। টোটাল ডিস্টেন্স এখানে আছে আমার 1200 মিটার। আচ্ছা, এবার স্পিড, দুজনের স্পিডের, তার মানে আমাকে বার করতে হবে কি রিলেটিভ স্পিড বা আপেক্ষিক গতি। এবার আপেক্ষিক গতির কি কনসেপ্ট, যখন দুজনে একই ডাইরেকশনে যায় তখন আপেক্ষিক গতিবেগ কি হয়ে যায়, S1 ডিফারেন্স S2, অর্থাৎ বড় থেকে ছোটর যে ডিফারেন্স সেটা হয়ে যায় আপেক্ষিক গতিবেগ। যখন দুজনে বা দুটো বস্তু, দুটো গতিশীল বস্তু একই দিকে মুভ করছে, বা দে আর মুভিং ইন দ্য সেম ডাইরেকশন, অ্যান্ড হোয়েন দে আর মুভিং ইন অপোজিট ডাইরেকশন, বা দুটো বস্তু অপোজিট বা বিপরীতে মুভ করছে, তখন কি হয়ে যায়, তাদের রিলেটিভ স্পিড হয়ে যায় তাদের সাম অফ দেয়ার স্পিডস S1 প্লাস S2। তো এই কনসেপ্ট থেকে তাহলে আমি বলতে পারি এরা দুজন যেহেতু একই দিকে দুজনে মুভ করছে, তাহলে এদের রিলেটিভ স্পিডটা হবে কি, দুজনের স্পিডের ডিফারেন্স দ্যাট ইজ 9 কিলোমিটার পার আওয়ার, 9 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, বোঝা গেছে এটা? তো 9 কিলোমিটার পার আওয়ার হবে ওদের রিলেটিভ স্পিড, দুজনের স্পিডের ডিফারেন্স। তো যেহেতু আমার ডিস্টেন্স আছে মিটারে, স্পিড আছে কিলোমিটার পার আওয়ারে, আনসার চেয়েছে সেকেন্ডে, তার মানে আমাকে কিলোমিটার পার আওয়ারটাকে নিয়ে যেতে হবে মিটার পার আওয়ারে, সরি মিটার পার সেকেন্ডে, কিলোমিটার পার আওয়ারকে নিয়ে যেতে হবে মিটার পার সেকেন্ডে। মিটার পার সেকেন্ডে কী করে যাবে, 5/18 দিয়ে গুণ করলে মিটার পার সেকেন্ডে আসবে, এটা তোমরা জানো। তাহলে মিটার পার সেকেন্ডে এই স্পিডটা কত হয়ে গেল, 5/2 মিটার পার সেকেন্ড। তাহলে বসিয়ে দাও নিচে 5/2 মিটার পার সেকেন্ড, 2 ওপরে চলে গেল, নিচে 5, 5 দিয়ে কাটলে 240, 240 ইন্টু 2 দ্যাট ইজ 480 সেকেন্ড পরে ওরা মিট করবে। ওদের মিটিং টাইম 480 সেকেন্ড, অপশান 2। এখানে আরও একটা জিনিস তোমাদেরকে শিখিয়ে দেবো, তো এটা আশা করি বোঝা গেছে। তাহলে সার্কুলার ট্র্যাকে ওরা মিট করতে পারে, স্ট্রেট রোড হলে ওরা মিট করতো না। মিটিং টাইম কী হবে, টোটাল ডিস্টেন্স বাই টোটাল স্পিড বা রিলেটিভ স্পিড। রিলেটিভ স্পিড কী হয়, যখন ইন সেম ডাইরেকশন তখন রিলেটিভ স্পিড হয় ডিফারেন্স অফ দেয়ার স্পিডস, আর যখন অপোজিট ডাইরেকশন তখন রিলেটিভ স্পিড হয় সাম অফ দেয়ার স্পিডস। বোঝা গেছে? এবার আরেকটা কথা মনে রাখো, এই যে স্পিডের এখানে একটা জিনিস মনে রাখবে, এই যে 9 কিলোমিটার পার আওয়ার ছিল, এটাকে আমি মিটার পার সেকেন্ড বানালাম। তো মিটার পার সেকেন্ড বানাতে গেলে কী করতে হয় না, 1 কিলোমিটার পার আওয়ারকে যখন মিটার পার সেকেন্ড করতে হয় তখন 5/18 দিয়ে গুণ করতে হয়, করলে সেটা মিটার পার সেকেন্ড হয়ে যায়। তো সেটাকে সহজে করার জন্য এভাবে ভাবতে পারো যে 1 কিলোমিটার, এই যেমন এখানে দেখলাম তুমি যে জাস্ট কিলোমিটার পার আওয়ার ছিল, তাকে 5/18, তো তুমি এটাকে কনভার্সন এভাবে তোমরা মনে রাখতে পারো যে 18 কিলোমিটার পার আওয়ার থেকে হয় হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। এটা তোমরা মনে রাখো যে 18 কিলোমিটার পার আওয়ার ইজ ইকুইভ্যালেন্ট টু 5 মিটার পার সেকেন্ড। এবার তোমাকে 9 বলেছে, তাহলে সেটা হয়ে যাবে হাফ, 5/2। তোমাকে 36 বলেছে, ইন্টু 2, তো 10 হয়ে যাবে। তো এই স্ট্যান্ডার্ড একটা ইকুয়েশন তোমরা মনে রাখো, যেখান থেকে আরও ডিরেক্টলি করতে পারবে। এর আগে যখন আমি বিভিন্ন ভিডিওতে তোমাদেরকে ডিরেক্ট বার করাও দেখিয়েছি, তো এটাও তোমরা একটা টেকনিক মনে রাখতে পারো। চলে এসো পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7। তোমাকে বলছে the mark price of a television set is rupees 18,000. A shopkeeper allows a discount of 40% and gets a profit of 10%. What is the cost price of the television set? তো দেখো এটা দুভাবে করা যায়। প্রথমে ওয়ে 1 দেখো, ওয়ে 1-এ দেখবে মার্ক প্রাইস আর কস্ট প্রাইসের রেশিও কী হয় না, 100 প্লাস প্রফিট ডিভাইডেড বাই 100 মাইনাস ডিসকাউন্ট। ঠিক আছে, এটা হচ্ছে এদের কন্ডিশন। তো তাহলে তোমার মার্কেট প্রাইস আর কস্ট প্রাইসের রেশিও কী আসবে না, 100 প্লাস 10% প্রফিট হয়েছে বলেছে, আর ডিসকাউন্ট কত দিত, 100 মাইনাস কত ডিসকাউন্ট দিয়েছে, 40% ডিসকাউন্ট দিয়ে 10% প্রফিট, তাহলে 40, দ্যাট ইজ 110/60 বা 11/6। তার মানে আমি কী পেলাম, এমপি মার্কেট প্রাইস আর সিপি রেশিও হচ্ছে 11:6। আচ্ছা, এই যে রেশিওটা বেরোলো, এটাই আরেকটাভাবেও আমরা করতে পারতাম। দেখো মার্কেট প্রাইসের ক্ষেত্রে, মার্কেট প্রাইসে কী বলেছে
না 40% ডিসকাউন্ট দিয়েছে, তো ডিসকাউন্ট কার ওপরে হয়? মার্ক প্রাইসের ওপর। 40% মানে 2/5, তাহলে 5-এ 2 ডিসকাউন্ট দিয়েছে, তার মানে মার্ক প্রাইস 5 হলে সেলিং প্রাইস 5-এ 2 ডিসকাউন্ট দিয়েছে মানে 3। আর অন্যদিকে কস্ট প্রাইস বার করার জন্য তোমাকে বলছে 10% প্রফিট হয়েছে। 10% প্রফিট মানে 10-এ 1-এর প্রফিট। তো প্রফিট কার মধ্যে হয়? সিপি আর এসপি। তাহলে 10 যদি সিপি হয়, 11 হচ্ছে এসপি। এখান থেকে তুমি এসপির রেসপেক্টেও তুমি এমপি এসপি সিপি তুমি মার্জ করেও তুমি এমপিসিপি রেশিও বার করতে পারো। যদি ইনকেস তোমার এই কন্ডিশনটা মনে না পড়ে, তোমরা এভাবেও এমপি এসপি সিপি মার্জ করে, যে এমপি হচ্ছে 5 যখন, এসপি 3, এসপি যখন 11, সিপি 10, তো এখানে 3 আসবে, এখানে 11 আসবে। তো দেখো কত আসছে, 55, 33, 30। তাহলে আমার দরকার এমপি আর সিপি রেশিও। তাহলে এমপি সিপি রেশিও কত? এমপি সিপি রেশিও হচ্ছে 55:30, দ্যাট ইজ 11:6। এখানে একটু টাইম বেশি লাগতে পারে, বাট তোমরা রেশিও মার্চ করে এখান থেকেও বার করে নিতে পারো। যদি তোমাদের মনে এটা না পড়ে, তো তোমরা এই মেথড ইউজ করতে পারো। তো যাই হোক, যে মেথডই ইউজ করো, দুটো মেথডই তোমাদের শিখে রাখা দরকার। তো দেখো এমপি আর সিপির রেশিও কত পেলে? 11:6। এবার তোমাকে কি বলে দিয়েছিল? তোমাকে বলে দিয়েছিল মার্ক প্রাইস অফ টেলিভিশন ইজ 18,000। তার মানে 11-এর ভ্যালু হচ্ছে 18,000, আর তোমার দরকার কি? তোমার দরকার হচ্ছে কস্ট প্রাইস, দ্যাট ইজ 6-এর ভ্যালু কত। তো তোমাকে 11-এর ভ্যালু বলে দিয়েছে 18,000, 6-এর ভ্যালু কত। তার মানে তোমার কোশ্চেন এসে এখানে দাঁড়িয়েছে 11 ইজ 18,000 অ্যান্ড 6-এর ভ্যালু কত। তো আনসার কি হবে? 18,000 ইন্টু 6/11, দ্যাট ইজ 108,000/11। এবার দেখো, এটাকে তুমি যদি পুরো ভাগ করে বার করতে চাও, তো অনেক টাইম খাবে। তো তুমি এইটুকু দেখো খালি অপশান কি আছে আগে। তোমার ভাগ কি এসছে? 108,000/11। দেখো নিচে 11 সবার আছে। তো তুমি এখান থেকে আবার দুভাবে আনসার বার করতে পারো। তোমাদের যে এত রকম মেথড বলা হচ্ছে, যারা তোমরা একটু মন দিয়ে শিখবে বা করবে, তারা কিন্তু এই মেথডগুলো শিখে অ্যাপ্লাই করতে পারবে। তো তুমি দেখো 11 দিয়ে ভাগ দেবে, 9-11-99, 9-0 8, তো 98 গেছে। 98 দেওয়া কোনো অপশান আছে? 95, 81, 78, 98, একটাই অপশান আছে, অপশান 4। তুমি ডিরেক্ট টিক করে আসতে পারো। তোমার স্টার্টিংটা 9-8 দিয়ে হয়েছে, তো এরপরে যাই আসুক পুরো ক্যালকুলেশন করার দরকার নেই। এটা গেল একটা মেথড ভাগ করার। সেকেন্ড মেথড হচ্ছে, তোমার যখন দেখছো 108,000/11 এসছে, তো তুমি অপশানে বসো, অপশানে বসে দেখো কোন অপশান গুণ করে তোমার এখানে আসতে পারছে। যেমন তুমি অপশানগুলোকে দেখো, ইউনিট ডিজিট চেক করো। তোমার যদি মনে হয় তুমি ইউনিট ডিজিট দিয়েই করে ফেলতে পারবে। এখানে ইউনিট ডিজিট কী আছে? গুণফলে 0। এবার দেখো এখানে গুণ যখন হবে, 11 দিয়ে গুণ হবে, ইউনিট ডিজিট 1 + 5 6। এখানে দেখো ইউনিট ডিজিট 1 + 1 2। এখানে দেখো ইউনিট ডিজিট 1 + 3 4। এখানে দেখো ইউনিট ডিজিট 1 + 8, 1 × 8 8 + 2 10-এর 0। একটাই আছে যেটাতে তোমার ইউনিট ডিজিট 0 আসছে। কী করেছি বুঝতে পারছো তো? 11 দিয়ে লাস্টের এই 8কে গুণ করলে 8 + 2, এখানে 1কে গুণ করলে 1 + 3, এখানে 1কে গুণ করলে 1 + 1, এখানে 1কে গুণ করলে 1 + 5। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে এখানে ইউনিট ডিজিট দিয়েও তুমি বার করে ফেলতে পারতে যে একমাত্র 0 আসছে অপশান 4 থেকে। তো তোমার আনসার হবে অপশান 4। পুরো ক্যালকুলেট করার দরকার ছিল না। চলে আসবো পরের কোশ্চেন নাম্বার 8। দেখো আবার একটা HCF LCM এর ভালো কোশ্চেন এবং সহজ কোশ্চেন। বলছে HCF of two numbers is 11 and their LCM is 693. One of the numbers is 77, other number. তো সংখ্যা দুটোর HCF 11, LCM 693, একটা সংখ্যা 77, অন্যটা কত হবে? তো তুমি সিম্পলি এভাবে দেখো 7, আর দেখো 7 আসার পরে এটাকে ভাগ যদি করো, তো দেখো এটা সিম্পল ভাগ আছে, এক্স কত চলে আসবে? 9 আনসার পেয়ে গেলে। যদি তুমি ভাগ পুরোটা নাও করতে, এক্সের ভ্যালু তুমি অপশান থেকেও দেখতে পারতে, যে দেখো 7 এখানে আছে, 7-এর সাথে কত গুণ হলে যার ইউনিট ডিজিট কত হবে যাতে 3 আসে। তো একমাত্র 9 ইউনিট ডিজিট এলে তবেই গুণফলের ইউনিট ডিজিট 3 আসবে। তো 9 ইউনিট ডিজিট একমাত্র অপশান 2-তে আছে, তো অপশান 2ই আমার আনসার হবে। তো তুমি এভাবেও ভাবতে পারতে। তুমি পুরো ভাগ করো, আর যদি এটা অনেক বড় সংখ্যা থাকতো, 5 ডিজিটের একটা সংখ্যা, তো পুরো ভাগ না করে তুমি এভাবে ইউনিট ডিজিট দিয়ে 3 কোথায় আসছে চেক করে নাও, 9 আসতে হবে, তো একটাই অপশানে 9 আছে। ঠিক আছে, এই টেকনিকগুলো অবশ্যই মাথায় রাখবে, তোমাদের কিন্তু এগুলো এক্সামে হেল্প করবে। পরের কোশ্চেনে এসো, কোশ্চেন নাম্বার 9। দেখো, ফাইন্ড দ্য মিডিয়ান অফ দ্য ফলোইং ডেটা। আবার তোমাকে একটা সেট অফ ডেটা দিয়ে তার মিডিয়ান বার করতে দিয়েছে। তো আবারও দেখো মিডিয়ান করার জন্য দুটো কন্ডিশন। এক হচ্ছে তোমাকে আগে কাউন্ট করতে হবে কতগুলো টার্ম আছে বা কতগুলো নাম্বার আছে। তো কাউন্ট করো, 1 2 3 4 5 6 7 8। তো দেখো এখানে কতগুলো টার্ম আছে বা কতগুলো নাম্বার আছে? 8। 8 মানে ইভেন নাম্বার অফ টার্মস আছে, জোড় সংখ্যক সংখ্যা আছে। আর ইভেন নাম্বার অফ টার্মসের ক্ষেত্রে কি মাথায় রাখতে হবে?
আমরা এর আগে একটা কোশ্চেন এসেছিল, সেখানে দেখেছিলাম অড নাম্বার অফ টার্মস ছিল। ইভেন নাম্বার অফ টার্মসের ক্ষেত্রে মিডিয়ান কি হয়, অ্যাভারেজ অফ মিডল টু ভ্যালুস। কারণ যখন ইভেন নাম্বার অফ টার্মস থাকে, যেমন 8টা আছে, তাহলে একদিকে 4টে, অন্য দিকেও 4টে, তো দুদিকে ইকুয়াল নাম্বার অফ টার্মস আছে, তাহলে দুদিকের মধ্যে থেকে যে মিডল দুটো ভ্যালু এসছে তাদের অ্যাভারেজটাই হয় হচ্ছে আমার এই সিরিজের মিডিয়ান। তাহলে মিডিয়ান হয় কি, অ্যাভারেজ অফ টু মিডল ভ্যালুস, ঠিক আছে, দুটো মধ্যমানের যে অ্যাভারেজ ভ্যালু সেটাই হয় মিডিয়ান। তো এখানে দুটো মধ্যমান আমার দরকার, তাহলে দেখো এখানে কতগুলো টার্ম আছে, 8টা। তো 8-এর মিডল কোন দুটো হবে, তাহলে আমি কি বুঝতে পারছি, ফোর্থ টার্মটা, এখানে দেখো এটা ফোর্থ টার্ম, আর এখানে শুরু হচ্ছে ফিফথ থেকে, 1 থেকে 4, 5 থেকে 8, তাহলে ফোর্থ আর ফিফথ টার্মের যে অ্যাভারেজ হবে, ফোর্থ প্লাস ফিফথ বাই 2, ফোর্থ আর ফিফথ টার্মের যে অ্যাভারেজ হবে সেটাই হবে আমার এই সিরিজের মিডিয়ান। তাহলে ফোর্থ টার্ম কোনটা, তাহলে আমরা ফার্স্ট থেকে শুরু করব। তো ফার্স্ট কোনটা আসবে, দেখো সব থেকে ছোট, সব থেকে ছোট কত আসছে, 12.3। ফাইন্ড দ্য মিডিয়ান অফ দ্য ফলোইং ডেটা, হ্যাঁ ঠিক আছে, ওকে, 12.3 দিয়ে এটা গন্ডগোল না করে ফেলো। আমি ওটা প্রথমে দেখে 12.3টাকে ভাবছি একটা কিছু মিসিং আছে, হ্যাঁ, তো 12.3 প্রথম। দেন সেকেন্ডে কি আসছে, সেকেন্ডে আসছে 13.5, কেটে দাও। দেন আসছে কি 114.1, কেটে দাও, 3টে হলো। এবার তোমার ফোর্থ আর ফিফথটা দরকার। আমি আগের কোশ্চেনে বলেছিলাম যেটা যেটা দরকার শুধু সেটা পেয়ে গেলেই আমার কাজ শেষ, আমি কিন্তু পুরো পড়বো না বা পুরো সিরিজটাকে সাজাবো না। তাহলে আমার এখানে ফোর্থ ভ্যালু কি আসছে, ফোর্থ ভ্যালু আসছে আমার 114.1 এর পরে 116.6, 116.6, এটা আমার ফোর্থ ভ্যালু। তারপরে ফিফথ ভ্যালু আসছে আমার 118.7, 118.7, তাহলে এদের দুজনের অ্যাভারেজই হবে আমার মিডিয়ান। এবার দেখো অ্যাভারেজ বার করার জন্য তুমি দুটোভাবে করতে পারো, একটা তো তুমি নর্মাল অ্যাভারেজ পুরোই বার করবে, তুমি অ্যাকচুয়ালি 3ভাবে করতে পারো। দেখো একটা তো তুমি পুরো অ্যাভারেজ বার করবে আনসার পেলে সেখান থেকে, যদি তোমার অনেক টাইম থাকে তুমি সেভাবে করবে। যদি তুমি স্মার্ট ক্যান্ডিডেট হও, তুমি কি করবে, তুমি দেখবে 6 আর সাথে ইউনিট ডিজিট কত, 13-3, এবং 13-3 নিচে 2 দিয়ে ভাগ আছে, তো সেখানে তোমার ইউনিট ডিজিট বার করাটা মেবি প্রবলেমেটিক হতে পারে, কারণ তুমি 13-3 পাচ্ছ। বাট এখানে যখন তুমি অপশানগুলোতে দেখবে, দেখো 60কে যদি 2 দিয়ে গুণ করো 20 আসবে লাস্টে, 65কে যদি 2 দিয়ে গুণ করো 30 আসবে লাস্টে, 75কে 2 দিয়ে গুণ করলে 50 আসবে লাস্টে, 80কে 2 দিয়ে গুণ করলে 60 আসবে লাস্টে। যেহেতু ডেসিমাল আছে তো লাস্টের জিরোগুলো কাটবে, তো লাস্টে ইউনিট ডিজিট 3 কোথায় পড়ে আছে, একমাত্র অপশান 2তে, তো সেখান থেকে তুমি অপশান 2 বলতে পারতে। এটা একটা তোমার ওয়ে হতো তুমি যদি স্মার্ট হও। আরেকটা সব থেকে ভালো স্মার্ট ওয়ে কী হতো, তুমি এখানে অপশানগুলোকে দেখো। আগের মেথড বুঝে গেছো আশা করি, যদি অসুবিধা হয় আরেকবার ভিডিওটা রিপ্লে করে শুনতে পারো, দেখে নিতে পারো। তোমার এখানে অপশান, তোমাকে মিডিয়ান বা অ্যাভারেজ বার করতে হবে কোন দুটো ভ্যালুর, 116.6 আর 118.7। তাহলে তোমার যে মিডিয়ানটা হবে সেটা এই দুটো ভ্যালুর মাঝে থাকবে, মানে তোমার এই ভ্যালুটা 116.6, এটা 118.7, তাহলে মিডিয়ান থাকবে এর মাঝে। আর মাঝের ভ্যালুটা কোথায় হবে, দেখো 116.6-এর থেকে বড় হবে, তো 116.6 হবে না, প্রথম অপশান দেখে নাও, কেটে গেল, এটা হবে না। 118.75 এটাও হবে না, এটা বড়। 127.80 এটাও হবে না, এটাও বড়। তো একটাই অপশান থাকছে মিডলে, অপশান নাম্বার 2, যেটা তোমার আনসার হতে পারে, যেটা কিনা 117.65, যেটা এদের দুজনের মাঝে থাকবে। তো দেখো তোমাকে এখানে অঙ্কগুলো যখন সলভ করানো হচ্ছে, তো কত রকম ওয়ে, কত রকম টেকনিক তোমাকে বলা হচ্ছে। তো অবশ্যই যদি তোমাদের ভিডিও ভালো লাগে আর এই টেকনিকগুলো যদি তোমাদের পছন্দ হয়, লাইক করো, সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো ভিডিও বন্ধুদের সাথে। তোমরা কিন্তু শেয়ার খুব কম করছো, এবং তোমরা শেয়ার না করার ফলে আমাদের সাবস্ক্রাইবার কাউন্টও একদমই বাড়ছে না। তো তোমরা যদি মনে হয় ক্লাস খুবই এফেক্টিভ হচ্ছে বা ক্লাস ভালো হচ্ছে, এরকম ক্লাস আরও চাই, আরও বেশি মাত্রায় চাই, আরও বেশি কোশ্চেন সলভ করানো হোক, তো অবশ্যই শেয়ার করো বন্ধুদের সাথে এবং তাদেরকে বলো সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার কাউন্ট অ্যাড করতে। দেখো পরের কোশ্চেন, দেখো কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10 বলছে দ্য সাম অফ দ্য এজেস অফ অরুণ অ্যান্ড ভারতী ইজ 24 ইয়ার্স। তো অরুণ আর ভারতীর সমষ্টি বয়সে 24। অরুণ ইজ ওল্ডার, তো এ ইজ গ্রেটার দ্যান বি। এজ অফ অরুণ অ্যান্ড ভারতী ইজ ডাবলড, তো এজ ডাবল করা হয়েছে, আর ডিফারেন্স হচ্ছে 8। যেহেতু অরুণ বড় তাই ওরটাই আগে লিখবো। তো দুজনের ডাবল করার পর ডিফারেন্স যদি 8 হয়, তাহলে নর্মাল ডিফারেন্সটা কত, 4, দুদিক থেকে 2 কেটে দাও, 4।
তাহলে দুজনের সাম 24, দুজনের ডিফারেন্স 4, তাহলে এজ অফ অরুণ, এ কী করে বেরোবে, দুটোকে অ্যাড করে 2 দিয়ে ডিভাইড করো, দুটোকে অ্যাড করে 2 দিয়ে ডিভাইড করো, তার মানে অরুণের এজ কত, 14। অপশান 4 একদম সহজ কোশ্চেন ছিল। তো আশা করি তোমরা করতে পারবে। দেখে নাও এটা। পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 11 কি বলছে দেখো, সাইন এ ইকুয়ালস টু 8/17, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ কট এ প্লাস সেক এ। তো দেখো খুবই সিম্পল কোশ্চেন। আমরা এক্ষেত্রে কী করি, ট্রায়াঙ্গেল ড্র করে নিই। এই আমার ট্রায়াঙ্গেল, এই আমার 90 ডিগ্রি, এই আমার অ্যাঙ্গেল এ। তো অ্যাঙ্গেল এর রেসপেক্টে সাইন এ কী হয়, পারপেন্ডিকুলার, লম্ব বাই হাইপোটেনিউস, অতিভুজ, যেটা কিনা 8/17, তাহলে লম্ব 8, অতিভুজ 17। আমরা জানি পাইথাগোরিয়ান ট্রিপলেট থেকে 8, 15, 17 একটা পাইথাগোরিয়ান ট্রিপলেট। তো 8 আর 17 যদি ভ্যালু হয়, তো থার্ড ভ্যালুটা হবে 15। এবার তোমাকে জানতে চেয়েছে কট এ প্লাস সেক এ। তো খুবই সহজ, দেখো তাহলে কট এ প্লাস সেক এ কী হবে, কট এ মানে হচ্ছে ভূমি বাই লম্ব 15/8, আর সেক এ হচ্ছে অতিভুজ বাই ভূমি, যেটা কিনা 17/15। তো যদি তোমাকে এক্স্যাক্ট ভ্যালু বার করতে হয়, তো তুমি এখানে কি করবে, ক্রস মাল্টিপ্লাই করে যোগ করে বার করে নেবে। তো নিচে 8 × 15 120, ওপরে কি হবে 225 প্লাস 136, তার মানে কত এসে যাচ্ছে তোমার, এখান থেকেও তুমি দেখে নিতে পারবে যে 325, 355, 361/120, এবং সেখান থেকে তুমি পুরো অ্যাকচুয়ালি অ্যান্সার অব্দি যদি যেতে চাও, তো তুমি পাবে 3 হোল 1/120, অপশান 2। এবার কথা হচ্ছে, এক্সামে আমি এত বড় এই গুণটা করে এক্স্যাক্ট আনসারে গিয়ে তো কোনো লাভ নেই, এটা সবাই করবে, তো আমাকে সবাইকে পিছনে ফেলতে হবে। তো সবাইকে পিছনে ফেলার জন্য আমি কি ব্রহ্মাস্ত্র ইউজ করতে পারি, বা কি আমার টেকনিক হতে পারে। তো দেখো একটা জিনিস মজার, দুটো মেথড তোমাদের দেখাবো। একটা হচ্ছে 15/8 প্লাস 17/15, যখন তুমি সলভ করবে, এটা একটা স্মার্ট কনসেপ্ট মেথড। তো তোমাদের দেখো প্রতিটা অঙ্কে এরকম বিভিন্ন মাল্টিপল মেথড দেখানো হচ্ছে, যেটা তোমাদেরকে হেল্প করবে আগামী এসএসসি এক্সামে তোমরা ভালো যাতে তাড়াতাড়ি অঙ্ক করতে পারো। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো, অবশ্যই কমেন্ট করে জানিও যে হেল্পফুল ছিল কি ছিল না সেশনটা, কারণ অনেকটা এফার্ট দিয়ে তোমাদেরকে এগুলো বোঝানো হচ্ছে। তো যদি তোমাদের ভালো লাগে, যদি তোমরা জানাও, তাহলেই আমাদের এই এফার্টটা সার্থক। তো দেখো তুমি এখানে কি দেখতে পাবে, প্রথম মেথডে 5 5 25 5 আসবে, 8 7 56 6 আসবে, দ্যাট ইজ ইউনিট ডিজিটে 1 আসবে। তো দেখো এখানে প্রত্যেকেরই নিচে 120 আছে। এবার মজার ব্যাপার হচ্ছে প্রত্যেকেরই ইউনিট ডিজিটে 1 আসবে। 5 120 600 প্লাস 1 601, 4 120 480 প্লাস 1 481, 3 120 360 প্লাস 1 361, 2 120 240 প্লাস 1 241। তো তুমি এখানে ইউনিট ডিজিটের 1 থেকে কিছু সুবিধা করে উঠতে পারছো না। তো যদি অনেক সময় এমন হতে পারতো যে তুমি শুধু এইটুকু গুণের যোগ থেকেই তুমি আনসার বার করে ফেলতে পারতে, এটা একটা মাথায় রাখো। এবার যেটা মাথায় রাখো, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর দিস কোশ্চেন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট মেথড। তোমার যোগফল কি এসছে 15/8 আর 17/15। তো দেখো 15/8টা যদি তোমার 16/8 হতো, মানে কত হতো, 2 হতো। তার মানে 15/8 2-এর থেকে সামান্য কম হবে, 2-এর থেকে সামান্য কম মানে ধরে নাও এটা 1.9 ধরলাম। একইভাবে 17/15, যদি এটা 17/17 হতো, কি আসতো, 1 আসতো। তো 17/15 মানে কি, তার থেকে বড়। নিচে ছোট, নিচে যখন বড় সংখ্যা ছিল 1 আসছিল, নিচে যখন ছোট সংখ্যা এসছে, তার মানে ভাগফল আরও বাড়বে, তাহলে এটা 1-এর থেকে বড় হবে। 1-এর থেকে বড় হলো মানে ধরো 1.2 বা এরকম কিছু সামথিং হবে, অ্যাপ্রক্সিমেট 1.1 1.2। দুটোকে যোগ করলে অ্যাটলিস্ট 3 বা 3-এর থেকে সামান্য বড় কিছু আসছে, তার মানে 3 পয়েন্ট সামথিং, দ্যাট ইজ তোমার আনসার। অপশান যদি দেখো, 2 এর রেসপেক্টে 2 পয়েন্ট সামথিং হবে না, 4 পয়েন্ট সামথিং হবে না, 5 পয়েন্ট সামথিং হবে না, একমাত্র অপশান 2 হতে পারে, যেটা 3 হোল 1/120 আছে, মানে 3 পয়েন্ট সামথিং আছে যেটাতে, 3 পয়েন্ট সামথিং আছে যেটাতে। তো দেখো এটাই ছিল ক্যালকুলেশন সহজ করার জায়গা। তুমি পুরোটা যদি মুখে মুখে তাড়াতাড়ি করতে পারো তো ভেরি গুড, যদি নাও করতে পারো তুমি আরও একটু কিছু সেকেন্ড সময় বাঁচিয়ে নিতে পারো, যে তুমি এইভাবে অ্যাপ্রক্সিমেশন এবং কনসেপ্ট ইউজ করে অঙ্ক করো। তো দেখো আজকে লাস্ট কোশ্চেনে চলে আসবো, আজকে 12টা কোশ্চেন নিচ্ছি, পরের দিন বাকিটা করবো। The ages of father and son differ by 15 years. 5 years ago, the father was 2 times old as his son. Find their present age. তো প্রথমে দেখো বেসিক মেথডে যদি করা হয়, বাবার বয়স কত, 15 বছর বেশি, তো এই ফাদার এই সান এদের ডিফারেন্স কত, 15। তাহলে 5 বছর আগে ফাদার ছিল 2 টাইমস ওল্ড অ্যাজ হিজ সান, তাহলে 5 বছর আগে ফাদার আর সান কি ছিল, 2 টাইমস ওল্ড, মানে সান যদি 1 থাকতো তো ফাদার 2, তো ডিফারেন্স কত, 1। এই 1 ইকুয়ালস টু 15, ঠিক আছে। একই, এটা কিন্তু 5 ইয়ার্স এগো হিসেব হচ্ছে, 5 ইয়ার্স এগোতে
একের ভ্যালু দেখো 5 ইয়ার্স এগোতে সান যদি 1 ইউনিট হয়, বাবা হচ্ছে ডাবল 2 ইউনিট, দুজনের বয়সের ডিফারেন্স কত? 1 ইউনিট। সেটাই কোশ্চেনে বলেছে, বয়সের ডিফারেন্স 15 বছর। তাহলে ছেলের বয়স আর বাবার বয়স কত? ছেলের তখন 5 বছর আগে 15 ছিল, বাবার ছিল 2 ইউনিট মানে 30। তাহলে বাবার 5 বছর পর এখন প্রেজেন্ট কত? 35। ছেলের কত? +5 20। এটা হচ্ছে 35 আর 20, একদম এক্স্যাক্ট আনসার তুমি অপশন 1 বার করলে। এবার দেখো এক্সামে আমার এইসব করার কোনো টাইম থাকবে না, এইসব করে আমি আনসার বার করে এক্সামিনারকে তো আর খুশি করবো না। তো আমার তাই কী কাজ হবে? স্মার্টলি করা এবং তাড়াতাড়ি করা। তো আমি এখানে ডিরেক্ট অপশান টেস্ট করব। আমি দেখব এটা যদি প্রেজেন্ট এজের অপশানগুলো হয় তো কোথায় 5 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের ডাবল ছিল। যেমন আমি অপশান 1-এ যদি দেখি, আমি 1টা যেহেতু আনসার পেয়ে গেছি তো এটাকে আমি লাস্টে চেক করব, সবার শেষ থেকে দেখি। এখন 45 আর 30, তাহলে 5 বছর আগে কি ছিল? 40 আর 25, ডাবল ছিল না। এখানে 5 বছর আগে কত ছিল? 35 আর 20, ডাবল হতে পারে না। এটা কত ছিল 5 বছর আগে? 25 আর 10, ডাবল ছিল না। এটা 5 বছর আগে কত ছিল? 30 আর 15, ডাবল ছিল। এটাই আনসার, অপশন 1। বোঝা গেছে প্রত্যেকে? তো দেখো 12টা কোশ্চেন আমরা করলাম, কিন্তু 12টা কোশ্চেন করতে গিয়ে আমরা কমসে কম ইন্টু 3 প্রায় 30 থেকে 35টা অ্যাপ্রক্স মেথড নতুন নতুন ইউজ করতে শিখলাম। অ্যাকচুয়ালি কিন্তু যেটা তোমার কাছে ইম্পর্টেন্ট, কারণ এই সেম কোশ্চেন তোমার রিপিট হবে না, বা যদি রিপিট হয় তো খুবই ভালো, খুবই হেল্পফুল হবে। বাট যদি সেম কনসেপ্ট রিপিট হয়, তোমরা কি করে তাড়াতাড়ি সলভ করতে পারবে সেটাই কিন্তু তোমার কাছে সব থেকে ইম্পর্টেন্ট। তাই আজকের ক্লাস এখানেই। 13 থেকে 30 অবধি বাকি 18টা কোশ্চেন আমরা নেক্সট পার্ট 2-তে আমরা আগামী দিনে করে নিচ্ছি। একদিন পরই চলে আসবে ক্লাস। তো এই ভিডিওটা তোমরা অবশ্যই দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো, ওয়ে অফ সলভিং দ্য ম্যাথস কেমন ছিল, শেয়ার করো বন্ধুদের সাথে এবং তাদেরকে বলো সাবস্ক্রাইব করতে এবং আমাদের এই ক্লাসের বেনিফিট নিতে। তো বাই এভরিওয়ান, থ্যাঙ্কস ফর ওয়াচিং, গুড নাইট। দেখা হচ্ছে আগামী সেশনে। সবাই পড়তে থাকো, ভালো থেকো এবং প্র্যাকটিস করো ম্যাথস।